চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু। প্রতিপক্ষ আলজেরিয়া, এমবাপ্পের জোড়া গোল, শুভ সূচনা ফ্রান্সের। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে চাওয়া সরকারের। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রী। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফিরেছেন, জানালেন তথ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুস্তাফিজ, আর্জেন্টিনার সমর্থকদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? ইতোমধ্যে মেসির কাছ থেকে একটি গোল আমরা পেয়েছি। ধন্যবাদ বিপাশা আপনাকে। আমি এখন টিএসসিতে আছি এবং এখানে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের যে কথাটা আসলে জানতে চেয়েছেন তাদের উপস্থিতি কেমন। ছোট্ট একটা আর্জেন্টিনায় পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। এখানে শুধুমাত্র টিএসসি না, টিএসসিতে যে জায়গাটুকু সেই জায়গায় কিন্তু একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমর্থকদের দিয়ে, এবং একই সাথে এখানে জায়গার অভাবে কিন্তু মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠেও কিন্তু তার খেলা দেখতে যাচ্ছেন। এবং আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে উপস্থিতি কেমন পর্যায়ে রয়েছে। এবং আপনাকে একই সাথে আমরা জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা, এবং যখনই কিন্তু আর্জেন্টিনা আক্রমণে যাচ্ছে তখনই কিন্তু বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ছে এই টিএসসি। এবং একই সাথে যখন গোলটা আসলে করেছে তো এখানে কিন্তু তাদের সমর্থক যারা ছিলেন তাদের বিভিন্ন স্লোগানে এখানে মেতে ওঠেন। এবং একসাথে আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র এখানে যারা দাঁড়িয়ে আছেন তারাই কিন্তু খেলা দেখছেন না, এবং এই টিএসসিতে যে গাছ আছে বা গাছের উপরেও অনেকে উঠে খেলা দেখছেন। একই সাথে কিন্তু বিভিন্ন সানসেটের উপরে মানুষ উঠে কিন্তু আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন। বিপাশা, আপনি যেটা জানতে চেয়েছিলেন যে আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি কেমন, তো আপনাকে ছোটখাটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যখনই গোল দেয়া হচ্ছে বা আক্রমণে যাচ্ছে তখন কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিল সমর্থকদের কটাক্ষ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিপাশা, টিএসসি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুস্তাফিজ শাওন। এদিকে প্রথম ম্যাচে ঝলক দেখালেন কিলিয়ান এমবাপ্পে। তার ঝলকে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা ফ্রান্সের। গ্রুপ ইর ম্যাচে ফরাসিরা 3-1 গোলে হারিয়েছে আফ্রিকার তেরেঙ্গা লায়ন্স সেনেগালকে। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে 14 গোল করে পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও স্বদেশি জাফতেকে। বসেছেন জার্মান গার্ড মুলারের পাশে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসরের হট ফেভারিট ফ্রান্স, তবে সেনেগালের বিপক্ষে শুরুতে কিছুটা এলোমেলো। আক্রমণে অনেকটাই এগিয়ে সেনেগাল। ম্যাচের 25 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ তেরাঙ্গা লায়ন্সদের। কামারার শট লাগলো ফ্রান্সের সাইড পোস্টে। সবচেয়ে ভালো সুযোগটি এসেছে প্রথমার্ধের যোগ করার সময়ে। ডি বক্সের ভেতর ফ্রান্সের গোলপোস্ট ফাঁকা পেয়েও ইসমাইলা বল পাঠালেন বারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফ্রান্স, মুহুর্মুহু আক্রমণ। ওলিসা এমবাপ্পের সামনে বাধার প্রাচীর সেনেগালিজ গোলকিপার। ডি বক্সের ভেতর এমবাপ্পেকে ফাউল, তবে পেনাল্টি দেয়নি রেফারি। শেষ পর্যন্ত ভাঙল ডেডলক, নাগাল মিলল সেনেগালের জালের। গোল এলো সেই এমবাপ্পের পা ছুঁয়ে। আসরে নিজের প্রথম গোল টপকে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। গোলের পথ চেনা হয়ে গেছে লাব্লুজ স্ট্রাইকারদের। দ্বিতীয়টা পেতে আর বেশি সময় লাগেনি। 82 মিনিটে দ্বিতীয় গোল। মাঠে নেমে 2 মিনিটের মধ্যেই বার্কোলার লক্ষ্যভেদ। যোগ করার সময় জমে উঠল নাটক। সেনেগাল যেন কিছুটা ঘুম ভেঙে জেগে উঠল। 95 মিনিটে ইব্রাহিম এমবায়ের গোল। কমল ব্যবধান, ড্রয়ের সম্ভাবনা সেনেগালের সামনে। তবে 1 মিনিটও যায়নি, সব আলো আবারও কেড়ে নিলেন এমবাপ্পে। 30 গজ বাইরে থেকে তার বুলেট শট, টুর্নামেন্টের 50তম গোল ফ্রান্সের বিস্ময় বালকের পা থেকে। বিশ্বকাপে নিজের 14তম ছুঁয়ে ফেললেন ফ্রান্সের পক্ষে অলিভার জিরুদের সর্বোচ্চ 57 গোলের রেকর্ড। 3 গোলের দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু র্যাঙ্কিং সেরা ফ্রান্সের।
মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। দায়িত্বের চাপ, প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন ৩০ লাখ কোটি টাকার ঋণ নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। এ সময় বলেন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপি সরকারের চাওয়া। নিয়াজ মাকদুমের প্রতিবেদন। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন শেষে দেশে ফিরলেও বিএনপি বিটের সাংবাদিকদের সাথে সরাসরি মত বিনিময় হয়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দেশ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটা তার সরকারের প্রত্যাশা। বিএনপি সরকার বারে বারে প্রমাণ করার চেষ্টা করেছে যতবারই দেশ পরিচালনা করেছে যে আপনাদের সাথে, সংবাদ মাধ্যমের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই। আমরা সামনে যেতে চাই, আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ, আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন। দায়িত্বের চাপ, সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন ৩০ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে আমরা যাত্রা শুরু করেছে এই সরকার। শুরুতেই পরের দিন থেকে রোজা শুরু হয়েছে, স্বাভাবিক চেষ্টা করতে হয়েছে পুরো রোজাটাকে ম্যানেজ করা। তারপরে রোজা শেষ না হতে হতে মধ্যপ্রাচ্য ইস্যুটা এসে গেল, যেটা যেন পুরো বিশ্বই কম বেশি সাফার করেছে। তাহলে আপনি ১০০ দিনের হিসাব মোটামুটি পেয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এই রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, এমন প্রশ্নের জবাবও দেন বিএনপি চেয়ারম্যান। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। এর আগে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ ২১ বছর পর আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানে সিলেটে নেমে সড়ক পথে প্রথমে যাবেন শ্রীমঙ্গল এবং পরে মৌলভীবাজারে। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি গোটা জেলা জুড়ে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়ুন শাহিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে বিমানে সিলেটে নামবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সড়ক পথে যাবেন মৌলভীবাজার। ১৫২ জনকে ফ্যামিলি কার্ড দেবেন চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। পরে কার্ড দেবেন মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল মাঠেও। এরপর যোগ দেবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বেশ কিছু দাবিনামা প্রস্তুত। আমাদের প্রাণের দাবি মৌলভীবাজারবাসীর 6 লাইন মিরপুর থেকে মৌলভীবাজার ভায়া শেরপুর রাস্তা। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একটা মেডিকেল কলেজ, ওনার আসার মাধ্যমে ইনশাল্লাহ মেডিকেল কলেজ হবে। ওনার কাছে দাবি যাতে মৌলভীবাজারে একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন লাইনটি ডাবল লাইনে উন্নীত করা এবং এখানে আরও অতিরিক্ত 2 জোড়া ট্রেন সরবরাহ করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখি মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে। আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজারে আসছেন, যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব। বিএনপি সরকারের অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় বাসতেছে। তো উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনাসামনি থেকে শুনবে, উনারে সম্বর্ধনা দিবে। ঝড় বৃষ্টি হোক, যা কিছু হোক, এই মাঠে আমাদের সকল দর্শকবৃন্দ, সকল জাতিগোষ্ঠী আসবেন। প্রধানমন্ত্রীকে বরণে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিও ব্যাপক। আমি আশা করি 17 তারিখ যে
কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক লোক সমাগম হবে তারেক রহমানকে দেখার জন্য। এমন প্রস্তুতির মাঝেও বৃষ্টিপাতের কারণে রয়েছে কিছুটা অস্বস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বিএনপি যতবার সরকারে এসেছে সে সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বেশি। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন গঠন করা গেলে সেটা হবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, সাংবাদিক নির্যাতিত হয়েছে সেই চিত্র তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। এতে দারুণভাবে রুষ্ট হয়ে শেখ মুজিবুর রহমান পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেন। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী। এক্ষেত্রে গণমাধ্যমের মালিকদের ভূমিকা কি হওয়া উচিত সেটাও উল্লেখ করেন। যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা কর্মচারী নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল, এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক দলন বা নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে, আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, রাজনৈতিক কোনো বিষয়ে বর্তমান সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করেনি। গণমাধ্যমের বিরোধিতা নয়, টিম ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। বাস্তবতা হচ্ছে অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে যেটার মালিক কিন্তু আজকে সরকারের পার্ট না। অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মালিকরা আছেন যারা বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন বা অনেক সময় মন্ত্রীও ছিলেন। কাজে সেই সব ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা যদি সরকারের ভালো দিক, ভালো কথা উল্লেখ করেন, তুলে ধরেন, সেটাই হবে সাহসী সাংবাদিকতা বলে আমি মনে করি। শুধু সরকারের সমালোচনা নয়, সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। আমরা সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আল্লাহ হাফেজ। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে অনড় বিরোধী দল মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দেন, দাবি আদায়ে কোনো ছাড় দেয়া হবে না। গতকাল জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সভায় তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করার জন্য সংসদে নোটিশ দিলে তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। এ সময় জুন জুলাই অর্থবছর না করে জানুয়ারি টু ডিসেম্বর করার দাবি জানান বিরোধী দলীয় নেতা। এই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে, সীমান্তে পুশিন এই সমস্যা। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্লেখ করেন। তিনি বলছেন আমি উল্লেখ করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে।
আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বিবেচনা। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রেখে হয়রানির প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কোনো দেশের সাথেই সম্পর্ক রাখবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। দেশে ফিরে সচিবালয়ে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে খোলাসা করেন তথ্য উপদেষ্টা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষায় রাখা হয়। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন জাহিদুর রহমান। শুরুতে ভারতে প্রবেশের অনুমতি না দিলেও উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লি সফরের বিষয়টি অন্তত 2 দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন। আমার তো মনে হয়েছে আমি 2 ঘন্টা বসে আছি, আমাকে তো একটু কারণ বলা দরকার। আমার জানা দরকার ছিল যে আমি কেন আসলে অপেক্ষা করতে হবে, অথবা এগেইন আমি খুব সাধারণ জীবন যাপন করি, আমি কোথায় বসেছি, কি খাই, কি পড়ি, আমি খুব বদার্ড না। কিন্তু যখন আমি একটা স্টেটের পজিশন নিয়ে গেছি, আমাকে অপেক্ষা করতে হলেও কোথায় অপেক্ষা করতে দেয়া হবে, কারণ তারা একটা পর্যায়ে আমাকে অন্য একটা বেটার জায়গায় নিতে চেয়েছিলেন। তো আমি যাইনি এবং আমি বললাম আপনার যদি মনে হয় যে এটাই সঠিক জায়গা, আমি এখানে আছি। আমরা তো পুরো টিম প্রত্যাহার করার কথা বলতে পারতাম, আমরা সেই আলোচনা চাইনি। আমরা চেয়েছি তারা এটা করুক। এটা আমার সাথে হচ্ছে, আমি অতটুকু মানে ইটস আ প্রটেস্ট, এবং আমরা এই বার্তাও দিতে চেয়েছি যে আমরা সিচুয়েশনটাকে অনেক বেশি খারাপ করার চেষ্টা করছি না। আমরা যতটুকু করেছি লিস্ট অতটুকু হচ্ছে আমাদের ডিগনিটির প্রশ্ন, ওই ডিগনিটি এই রাষ্ট্র রক্ষা করবে। ভারত এই ঘটনায় সতর্ক হবে জানিয়ে জাহিদুর রহমান বলেন, ঘটনাটি 2 দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। ফিরে আসার উদ্দেশ্য পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক এমনটা নয় বলেও মনে করেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে। মানে সার্বভৌম রাষ্ট্র হলেও শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে। এটাই আমরা চাই। কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেওয়া, এই নীতিতে সরকার কোনো দেশের সাথে সম্পর্কে যাবে না বলেও জানান জাহিদুর রহমান। কিছু কিছু জায়গায় মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবারে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। বলেন, অনুরোধপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে বেনজির আহমেদের তথ্য নিতে গতকাল এনসিবির 2 সদস্যের একটি টিম দুর্নীতি দমন কমিশনে যান। গেল 12 জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতারের পর বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেছে দুদক। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতি সহ 6টি দুর্নীতির মামলা রয়েছে। সাবেক এই আইজির বিরুদ্ধে এরই মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। লালমনিরহাটের আদিতমারিতে একটি ভুট্টা ক্ষেত থেকে প্রথম শ্রেণী পড়ুয়া শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্তে শিশুটির চাচা বিধানকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্তের পর ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি অভিযুক্তের বাড়িতে আগুন দেয়।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অপরাধে এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছে প্রশাসন। রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আহত হয়েছে নাদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক এসআই। পুলিশের গুলিতে 2 ছিনতাইকারী আহত হয়েছে। গতকাল বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ঘটনা ঘটে। গতকাল সকাল 11টার দিকে আদাবরের শেখের টেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে 3 লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিকেলে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আদাবর থানার ওসি ও একজন এসআই আহত হন। পরে হামলাকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে 2 দুর্বৃত্ত আহত হয়। আহত 2 জন সহ ঘটনাস্থল থেকে মোট 4 জনকে আটক করে পুলিশ। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-20 সিরিজ শুরু করছে টাইগাররা। ওয়ানডে সিরিজের সাফল্যের ধারায় এবার টি-20 ফরম্যাটেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সাফল্যের প্রত্যাশায় বাংলাদেশ। প্রথম টি-20তে বাংলাদেশ দলের সেরা একাদশ ঘোষণা হবে ম্যাচের আগে। অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের ফিটনেস নিয়ে সংশয় থাকায় দল ঘোষণা করেনি স্বাগতিকরা। ওয়ানডেতে ভালো করায় সৌম্য সরকার ফিরেছেন দলে। ব্যাটিংয়ে তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়রা বড় ভরসা। টি-20 সিরিজে বাংলাদেশের পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। সাথে স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে দলে আছেন সুইমিং অলরাউন্ডার সাইফুদ্দিনও। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করা মিচেল ফেরায় অস্ট্রেলিয়া দল অনেকটাই উজ্জীবিত। আপনি যখন একটা বড় দলের সাথে যখন ভালো ক্রিকেট খেলবেন, নট অনলি যে সিরিজ জিতে, আমরা 3টা ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলেছি। সো এটা একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি ফরম্যাটটা ডিফারেন্ট, আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ানডে ক্রিকেটটা খেলেছে টি-20 সাইড থেকে। সো সবার ওই কনফিডেন্সটা আছে এবং গিভেনটাতে আপনাকে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। সম্মুখে নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে। সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে। আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু। আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে 1-0 গোলে এমবাপ্পের রেকর্ডে রাতে শুভ সূচনা ফ্রান্সের। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে চাওয়া সরকারের। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রী। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফিরেছেন, জানালেন তথ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।